কি করব আমি? কি করা উচিত এখন আমার? আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। হঠাৎ রাজু এসে পেছন থেকে আমায় জড়িয়ে ধরল। আর ওর জড়িয়ে ধরাতে আমি ভাবনার জগৎ থেকে ফিরে এলাম। তারপর রাজু আমার কানে কানে বলল, বৃষ্টি, আমি জানি তুমি আমায় কখনোই ক্ষমা করতে পারবে না। আমি তোমার সাথে বিয়ের পর যে আচরণ করেছি তাতে আমায় ক্ষমা না করাটাই স্বাভাবিক, কিন্তু তবুও তোমার স্বামী হিসেবে তোমার কাছে আমি ক্ষমা চাই বৃষ্টি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কখনো তোমায় কোনো কষ্ট দেব না আমি। আই লাভ ইউ বৃষ্টি। আই এম রিয়েলি লাভ ইউ বৃষ্টি। এই কথাগুলো বলে উনি আমায় অনেক শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি যেন বোবা হয়ে গেছি, কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না। যেন একটা রোবট হয়ে গেছি। শুধু দু চোখ বেয়ে অঝোর ধারে পানি পড়ছে। এ পানি কিসের তাও আমি জানি না। আমার চোখের পানিতে রাজু শার্ট ভিজে গেল। রাজু আমায় ছেড়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে বলল, এই বৃষ্টি, এই তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? আমি তো বললাম তোমায় আর কখনো কষ্ট দিব না, শুধু ভালোবাসবো। তবুও কেন কাঁদছো সোনা, বলো আমায়। আমি নিজেই জানি না আমি কেন কাঁদছি। সারা পৃথিবী কেমন অন্ধকার হয়ে আসছে আমার। আমি যেন দাঁড়িয়ে থাকতে পারছি না। রাজুর বুকে ঢলে পড়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি বিছানায় রাজুর বুকে শুয়ে আছি। রাজু ঘুমিয়েছে। আমি একটু নড়ে উঠতেই রাজুর ঘুম ভেঙে গেল। তারপর আমায় বলল, বৃষ্টি, তোমার জ্ঞান ফিরেছে? জানো কতটা টেনশন হচ্ছিল আমার। এই গত 1 মাসে আমি বুঝেছি তোমায় কতটা ভালোবেসে ফেলেছি আমি। আমি যখন বিদেশে যাই তখন প্রতিটা মুহূর্তে আমার তোমার কথা মনে পড়তো। অনেক ইচ্ছা করতো তোমার সাথে একটু কথা বলতে, কিন্তু কোনো একটা অপরাধবোধ থেকে বাধা দিত মন তোমায় কল দিতে। তবুও একদিন আর সহ্য করতে না পেরে তোমায় একটা প্রাইভেট নাম্বার থেকে কল দিয়েছিলাম, কিন্তু কথা বলার সাহস হয়ে ওঠেনি। শুধু তোমার কণ্ঠটা শুনেই মনটা শান্ত করেছিলাম। অনেক ভালোবেসে ফেলেছি তোমায় বৃষ্টি। আমি রাজুর কথা শুনে শুধু অবাকই হচ্ছি। তার মানে সেদিন যে কলটা এসেছিল সেটা রাজু করেছিল? এতই যখন ভালোবাসে আমায় তখন এভাবে এতদিন কেন কষ্ট দিল আমায়ও? এর উত্তর আমার জানতেই হবে। আমি রাজুকে জিজ্ঞেস করলাম, কিছু যদি মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? একটা কেন, তোমার যত খুশি আমার প্রশ্ন করতে পারো, বলো কি জানতে চাও? আপনি যদি আমায় ভালোই বাসেন তাহলে এতদিন ওই রকম ব্যবহার কেন করতেন আমার সাথে? কি দোষ ছিল আমার? আমি জানতে চাই। উত্তর দিন আমায়, কেন কেন অমন করতেন আমার সাথে? আমার এই প্রশ্ন শুনে রাজু কিছুক্ষণ মন খারাপ করে বসে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, তাহলে শোনো আমার ওই রকম বাজে ব্যবহারের কারণ। আমি যখন ক্লাস 5মে পড়ি তখন আমার ক্লাসে ভর্তি হয় আমার দূর সম্পর্কের খালাতো বোন মার্জিয়া। মার্জিয়াকে আমার খুব ভালো লাগতো। আমরা সবসময় একসাথে থাকতাম। হাসি মজা দুষ্টুমি করে কাটতো আমাদের দিনগুলি। এইভাবেই আমরা একসময় এইচএসসি পরীক্ষা শেষ করলাম। তারপর আমাদের প্রায় 15 দিন আর দেখা হয়নি। মার্জিয়া ওর গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিল। আর তখনই আমি বুঝতে পারি আমি মার্জিয়াকে অনেক ভালোবেসে ফেলেছি। সারাক্ষণ ছটফট করতে থাকি ওর সাথে দেখা করার জন্যে। ওদিকে মার্জিয়াও আমায় ভালোবেসে ফেলেছিল। মার্জিয়াও অনেক ছটফট করতে থাকে আমার সাথে দেখা করার জন্যে। তারপর 15 দিন পর মার্জিয়ার সাথে আমার দেখা হওয়ার কথা। তাই সকালে উঠি, কোনো মতে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে। আমরা দুজনেই একই কলেজে ভর্তি হয়েছিলাম। সেদিন ছিল আমাদের প্রথম কলেজের দিন। আমি মার্জিয়ার সাথে দেখা করব বলে দাঁড়িয়েছিলাম কলেজের গেটে। প্রায় 15 দিন পর মার্জিয়া এসে আমায় দেখে হাত ধরে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তারপর আমি অনেক শান্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলি ও আমায় ভালোবাসে। আমিও ওকে জড়িয়ে ধরে বলি যে আমিও ওকে অনেক ভালোবাসি। এইভাবে চলতে থাকে আমাদের ভালোবাসার দিনগুলো। কলেজে যখন প্রথম পরীক্ষা ছিল আমাদের, সেদিন মার্জিয়া পরীক্ষা দিতে আসে না। আমি কোনো মতে পরীক্ষা শেষ করে মার্জিয়া কেন আসেনি তাই জানতে মার্জিয়ার বাসায় যাই। ওর বাসায় গিয়ে দেখি বাসার সবাই কান্নাকাটি করছে। আমি খালাকে জিজ্ঞেস করি কেন এভাবে কাঁদছে ওরা, আর মার্জিয়া কোথায়? তখন খালা আমায় বলে মার্জিয়ার বিয়ে হয়ে গেছে একটু আগে। ছেলেপক্ষ দেখতে এসে বিয়ে করে নিয়ে গেছে। খালার কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। মার্জিয়া কি করে অন্য কাউকে বিয়ে করতে পারে? আমি খালাকে জিজ্ঞেস করি মার্জিয়া বিয়েতে রাজি ছিল কি না। তখন খালা জানে ছেলেপক্ষ অনেক বড় ঘরের লোক আর মার্জিয়া ওদের অনেক পছন্দ করেছে, তাই মার্জিয়ার ইচ্ছেতেই বিয়ে হয়েছে ওর। আমার যেন পায়ের নিচের মাটি সরে যায় এসব কথা শুনে। মার্জিয়া কি করে পারলো আমায় রেখে অন্য কারো বউ হতে? ও কি আমায় কখনো ভালোবাসেনি তবে? সবে কি তাহলে ওর অভিনয় ছিল? তারপর আমি সেখান থেকে ফিরে আসি বাসায়। অনেক কেঁদেছিলাম আমি মার্জিয়ার জন্যে। অনেক ভালোবাসতাম ওকে আমি। সেদিনে প্রায় 25 দিন পর একদিন আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। আমি যখন কলটা রিসিভ করি তখন ওই পাশ থেকে বলে, কেমন আছো রাজু? মার্জিয়া তুমি? চিনতে পেরেছো আমার কণ্ঠ তাহলে?
এটা কি বলো জান আমার? তোমার কণ্ঠ আমি চিনব না? 1 শতাব্দী পরেও যদি কথা হয় তবুও চিনব তোমায় আমি। কিন্তু তুমি আমার সাথে কেন এমন করলে মার্জিয়া, বলো আমায়। কি দোষ করেছিলাম আমি? কেন তুমি অন্য কাউকে বিয়ে করলে? তুমি কি আমায় ভালোবাসতে না? আমার কথার উত্তরে মার্জিয়া খিলখিল করে হেসে দিয়ে বলল, হ্যাঁ, আমি কি পাগল নাকি যে তোমার মতো একটা বেকার ছেলেকে বিয়ে করব? আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি বড়লোকের বাড়ির বউ হব, আর সেই স্বপ্ন আমি পুরো করেছি। আমার শ্বশুরবাড়ির লোক অনেক বড় লোক, আর তোমার সাথে তো আমি শুধু টাইম পাস করতাম, ভালোবাসা ছিল না কখনো। সে যাই হোক, তোমার সাথে ভালোবাসার অভিনয় করে অনেক মজা পেয়েছি। ক্ষমা করে দিও পারলে। আর ভালো থেকো, বাই। এইটা বলে মার্জিয়া ফোন কেটে দেয়। আমি অনেকবার ওকে কল দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও আমায় ব্লক করে দিয়েছিল। তখন রাগ করে আমি আমার ফোনটাই আছাড় মেরে ভেঙে ফেলি। সেদিনের পর থেকে আমি ঘৃণা করি সকল মেয়ে মানুষকে। তোমার সাথে এতদিন যে খারাপ আচরণগুলো করেছি সেগুলো ওই রাগ থেকেই ছিল, কিন্তু কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। প্লিজ বৃষ্টি, ক্ষমা করে দাও আমায়। এখন আমি শুধু তোমায় ভালোবাসি, আর কাউকে না। ওনার কথাগুলো শুনে আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো বুঝে উঠতে পারছি না। মানুষটা সত্যিই অনেক কষ্ট পেয়েছে জীবনে, কিন্তু আমার শ্রাবণ, সেও তো আমায় পাগলের মতো ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসি। কি করব আমি এখন? কোন দিকে যাব আমি? নিজের ভালোবাসার কাছে যাব, নাকি ভালোবাসা কুরবানি দিয়ে শরীরের সম্পর্ক ও স্বামী সম্পর্ককে গ্রহণ করব আমি? কি করব এখন আমি? আমি রাজুর কথা শুনে কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছি না। অনেক খারাপ লাগছে রাজুর জন্যে আমার। ওই মার্জিয়া মেয়েটার জন্য কতই না কষ্ট পেয়েছে। সত্যিকারের ভালোবাসা এইভাবে ঠকালো ওই মেয়েটা। খুব রাগ হচ্ছে আমার মার্জিয়ার ওপর। আজ ওই মেয়েটার জন্যই আমার জীবনটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে আমি না পারছি ফিরতে, না পারছি থাকতে। কি করব আমি কিছুই মাথায় আসছে না। আমার চুপ থাকতে দেখে রাজু বলতে শুরু করলো, বৃষ্টি প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার সাথে যেমন আচরণ করেছি তাতে আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, তবু আমায় কি একটা সুযোগ দেওয়া যায় না বলো? ভুল তো মানুষই করে, কিন্তু ভুল শুধরানোর একটা সুযোগ কি দেওয়া উচিত না বলো? প্লিজ বৃষ্টি, চুপ করে থেকো না, আমার প্রশ্নের উত্তর দাও। আমি ওনার কথার উত্তরে শুধু বললাম, আমার একটু সময় চাই, শরীরটা ভালো লাগছে না, একটু ঘুমোতে চাই আমি। এই বলেই শুয়ে পড়লাম, আর রাজু একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে চলে গেল। রাজু চলে যেতেই আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। অঝোর ধারা পানি পড়তে লাগলো দু চোখ বেয়ে। কেন হচ্ছে আমার সাথে এমন? কি পাপ ছিল আমার যে আমার সাথে এমন হলো? কি করব আমি এখন? মার্জিয়ার কাছ থেকে রাজু যে কষ্টটা পেয়েছে সেটা জানার পর সে একই কষ্ট কি করে দেব আমি ওকে? শত হলো ও আমার স্বামী, আর রাজুকে কষ্ট দিতে না চাইলেও যে আমার শ্রাবণকে কষ্ট দিতে হবে আমায়। আমি কি করে আমার শ্রাবণকে কষ্ট দিব? ওকে যে আমি অনেক ভালোবাসি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। যখন ঘুম ভাঙলো তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে, আর রাজু আমার পাশেই শুয়ে ঘুমিয়ে আছে। আজকে রাজুর চেহারাটা অনেক নিষ্পাপ লাগছে। খুব মায়া হচ্ছে আমার রাজুর কথা ভেবে। ওই মার্জিয়া নামের মেয়েটি কতটা কষ্ট দিয়েছে লোকটাকে, আহারে। তারপর আমি বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে অজু করে এলাম। তারপর তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে দোয়া চাইলাম কেঁদে কেঁদে। কি করব আমি? পথ দেখাও খোদা। ফজরের আজান হলে আমি রাজুকে ডাকলাম নামাজ পড়ার জন্য। আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রাজু উঠে নামাজ পড়তে গেল। এ যেন অন্য এক রাজু, যাকে ঘৃণা করা যায় না, কিন্তু ভালোবাসতে পারবো না কখনো, কারণ আমার মনটা যে অন্য কেউ আগেই দখল করে নিয়েছে। ফজরের নামাজ শেষ করে আমি বাইরে বের হলাম। রান্নাঘরে গিয়ে দেখি আমার শাশুড়ি মা রান্নার আয়োজন করছেন। আমি ওনাকে সালাম দিলাম, তারপর হাতে হাতে সব কাজ করতে লাগলাম। আমার শাশুড়ি মা আমার সাথে তেমন কথা বলছেন না, কেমন যেন মুখ বাঁকা করে আছেন, যেন আমি অনেক বড় কোনো ক্ষতি করেছি ওনার। আমি ইচ্ছা করে ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, আর উনি আমায় এড়িয়ে যাচ্ছেন মুখ বাঁকা করে। রাজু নামাজ পড়ে বাসায় এলে আমি রাজুর জন্যে চা বানিয়ে নিয়ে গেলাম। আজ কেন জানি না রাজুকে আমার ভয় করছে না, হয়তো ও নিজের ভুল বুঝতে পেরেছে তাই। তারপর আমি চা নিয়ে রাজুর সামনে বাড়িয়ে দিয়ে বললাম, আপনার চা। আমার হাত থেকে চা নিয়ে রাজু বলল, বৃষ্টি এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলেন? আমি এখানেই ঠিক আছি, আর বাইরে অনেক কাজ আছে আমার। একটু ভয় পেয়ে বললাম, তুমি কি আমায় দেখে এখনও ভয় পাচ্ছ বৃষ্টি? ভয় পেও না প্লিজ, আমি তোমার গায়ে আর একটা আঙ্গুলেরও টোকা দিব না। তুমি নির্ভয়ে বসো এখানে। আমি ওনার থেকে একটু দূরে সরে বসলাম। উনি আমার কাণ্ড দেখে মুচকি হাসলেন। তারপর চায়ের কাপটা হাতে নিয়ে আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও, তুমি অর্ধেক চা খেয়ে তারপর আমায় দাও, আমি বাকি অর্ধেক খাবো। কিন্তু আমি খেলে তো চাটা এঁটো হয়ে যাবে, আর তাছাড়া এটা আপনার জন্য এনেছি, আপনি খান, আমি পরে খেয়ে নিব। আরে পাগলি, স্বামী স্ত্রী এঁটো খেলে তাদের মাঝে ভালোবাসা বাড়ে,
তাই তুমি আগে খেয়ে দাও, তারপর আমি খাবো। রাজুর কথাটা শুনে আমার বুকের মাঝে ধুকপুক করে উঠল। শ্রাবণের কথা মনে পড়ে। শ্রাবণ আমার এঁঠো করা আইসক্রিম কত তৃপ্তি নিয়ে খেয়েছিল। ও তো আমায় পাগলের মতো ভালোবাসে। রাজু আবার আমার সামনে চায়ের কাপটা বাড়িয়ে দিল। তখন আমার ধ্যান ভাঙল। আমি আর কি করার, চায়ের কাপটা নিয়ে এক চুমুক খেয়ে টেবিলে রেখে দৌড়ে চলে গেলাম বাইরে। আমার এমন কাণ্ড দেখে রাজু হাসতে হাসতে বলল, পাগলি একটা, লজ্জা পেয়ে পালালো। কিন্তু রাজু তো আর জানে না আমি কেন এভাবে পালিয়ে গেলাম। আমার শ্রাবণের কথা প্রতিটা মুহূর্তে মনে পড়ছে, কিছুতেই ভুলতে পারছি না। তাই রাজুর সামনে কান্না করার আগেই পালিয়ে এলাম। আমি শ্বশুরবাড়িতে এসেছি আজ 20 দিন হলো। এর মাঝে একটিবারও শ্রাবণের সাথে কথা হয়নি আমার, কারণ শ্বশুরবাড়ি আসার সময় আমি আমার ফোনটা বাড়িতেই রেখে এসেছিলাম। আর সেটা শ্রাবণও জানে, ওকে বলেই রেখে এসেছি। এই দিনগুলোতে আমি এক মুহূর্তের জন্য শ্রাবণকে ভুলতে পারিনি। দূরে থাকা ওর প্রতি আমার ভালোবাসাটা যেন আরও 100 গুণ বেড়ে গেছে। রাজুর সাথে আমি এখানে স্বামী স্ত্রীর মতো করে সংসার করছি ঠিকই, কিন্তু রাজুকে চুল পরিমাণও ভালোবাসতে পারিনি। তবে এই কয়দিনে ওর ব্যবহারে ওর প্রতি আমার মায়া তৈরি হয়েছে কিছু। আজকে আমায় নিতে আসবে আব্বু আম্মু। অনেক দিন পর বাড়ি যাব, শ্রাবণের সাথে কথা বলবো, তাই মনটা অনেক খুশি খুশি লাগছে। বিকেলে আব্বু আর আম্মুর সাথে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিলাম। ঠিক তখনই রাজু এসে আমার শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বলল, বৃষ্টি, তাড়াতাড়ি ফিরে এসো প্লিজ। তোমার ছাড়া এবারই ঘর সব শূন্য শূন্য লাগবে আমার। প্লিজ যান, তাড়াতাড়ি এসো। এই বলেই কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে সায় দিলাম। তারপর আব্বু আম্মুর সাথে বাড়িতে চলে এলাম। বাসায় এসেই বোরকা খুলে আম্মুকে ডেকে আমার ফোনটা চাইলাম। আম্মু আমার ফোনটা হাতে দিতে দিতে বলল, জানিস বৃষ্টি, শ্রাবণ প্রতিদিন একবার হলেও ফোন করে আর তোর কথা জানতে চায়। আমাদের সকলের কথাও জিজ্ঞেস করে। আজকে সকালেও ফোন করেছিল, তোর কথা জিজ্ঞেস করলো। আমি বলেছি আজকে তোকে নিয়ে আসবো। তারপর কম করে হলেও ছেলেটা 5 বার কল দিয়েছে আর বারবার জিজ্ঞেস করেছে তোকে নিয়ে এসেছি কিনা। আম্মুর কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আচ্ছা দেখছি, আমি কথা বলছি, তুমি যাও। তারপর আম্মু চলে গেলে আমি ফোনটা চালু করে দেখি 32টা মিসড কল। শ্রাবণ এতবার কল করেছে আমায়। তারপর আমি শ্রাবণের নাম্বারে কল দিলাম আর সাথে সাথে রিসিভ হলো। আমি বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জান? এতদিন কি একটিবারও আমার কথা মনে পড়েনি তোমার? কতদিন হলো তোমার কণ্ঠ শুনবো বলে আমি পাগল হয়ে আছি। তুমি কি একটুও বোঝো না আমায়? শ্রাবণের কথার উত্তরে আমি বললাম, শ্রাবণ ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। প্লিজ আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনবে আর সব কথা শোনার পরেই উত্তর দিবা, কেমন? কিছু কথা কেন জান, তুমি যা খুশি আমায় বলো। কতদিন হলো তোমার কথা শুনি না জানো? আজকে তোমার কণ্ঠটা শুনে যেন দেহে প্রাণ ফিরে পেলাম। বলো, কি বলবে সোনা? শ্রাবণ ভাইয়ের কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। কি করে ওকে বলবো এই কথাগুলো আমি ভেবেই পাচ্ছি না। ও যে আমায় পাগলের মতো ভালোবাসে, কি করে কষ্ট দিব ওকে আমি? তবুও নিজেকে শক্ত করে বলতে শুরু করলাম, শ্রাবণ ভাই, দয়া করে আমার কথাগুলো শেষ হওয়ার আগে তুমি কোনো প্রশ্ন বা কথা বলবা না। আমার কথা শেষ হলে তুমি কথা বলবা, প্লিজ। বলো সোনা, আমি তোমার কথাই শুনবো, কিছু বলবো না। জান, বলো তুমি কি বলতে চাও? শ্রাবণ ভাই, আমি ঠিক কিভাবে তোমার কথাগুলো বলবো ভেবে পাচ্ছি না, কিন্তু এই কথাগুলো এখন না বললে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আর আমিও চাই না এভাবে তুমি আর আমি পাপিষ্ট হই। তাই কোনো প্রশ্ন করবা না, আগে আমার কথাগুলো মন দিয়ে শুনবা। তুমি হয়তো জানো আমি অনেক ছোটবেলা থেকে ইসলামী সব শরীয়তের ভেতর থেকে বড় হয়েছি। পর্দা করে চলেছি সবার সাথেই। শুধু একটি ভুল করেছি, আর সেটা হলো তুমিও আমার জন্য পরপুরুষ। তাই তোমার সামনেও আমার পরিপূর্ণ পর্দার দরকার ছিল, কিন্তু আমি সেটা করিনি, বা আমার আব্বু আম্মু কখনো সেটা আমায় বলেনি। আর সে ভুলের কারণস্বরূপ এখন আমাদের এই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, যা এক কথায় হারাম সম্পর্ক। তুমি এসব কি বলছো জান? শ্রাবণ ভাই, প্লিজ আমার কথাগুলো আগে শেষ করতে দাও, এর মাঝে কোনো কথা বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলো, আমি শুনছি। দেখো শ্রাবণ ভাই, আমি বিবাহিত। বিয়েটা যেভাবেই হয়ে থাকুক না কেন, এটা বৈধ সম্পর্কই। আমার স্বামী খারাপ হোক আর ভালো হোক, তবু আমাকে ভালোবাসার বা আমি ভালোবাসার ওপর শুধু তারই অধিকার আছে। আর তোমার সাথে আমার যে সম্পর্কটা গড়ে উঠেছে সেটা শয়তানের পক্ষ হতে আসে, যার নাম হলো প্রেম। আর বিয়ে ছাড়া প্রেম ভালোবাসা এক কথায় হারাম, সেটা আমরা যতই পবিত্র রাখি না কেন। রাজুর খারাপ আচরণের কারণে আর তোমার বন্ধুর মতো পাশে থেকে আমার সব কষ্ট ভুলিয়ে রাখার কারণে হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা এই হারাম সম্পর্কে জড়িয়ে গেছি। তাই এখনও সময় আছে, আমাদের এই সম্পর্কটা ত্যাগ করা উচিত। তাই তুমি আমায় ভুলে যাও আর নিজের মতো করে জীবন সাজাও। আর পারলে আমায় ক্ষমা করে দিও শ্রাবণ ভাই। আমার কথার উত্তরে শুধু কান্নার শব্দ পাচ্ছি আমি শ্রাবণ ভাইয়ের।
পাগলের মতো কাঁদছে শ্রাবণ। এদিকে ওকে এই কথাগুলো বলতে আমার বুকটাও ফেটে যাচ্ছে কষ্টে, কিন্তু এছাড়া আমার যে আর কোনো উপায় নেই। হঠাৎ শ্রাবণ ভাই কান্না থামিয়ে বলতে শুরু করলো, ওই জান, তুমি আমার সাথে মজা করছো তাই না? আমি জানি আমার লালপুরি, আমার জান কখনই আমাকে ভুলে যাওয়ার কথা বলতেই পারে না। প্লিজ জান, তুমি এমন দুষ্টুমি করো না আমার সাথে, যে দুষ্টুমি আমি সহ্য করতে পারবো না। আমি মরে গেলেও তোমায় কখনোই ভুলতে পারবো না। তুমি কল্পনাও করতে পারবে না যে আমি তোমায় কতটা ভালোবাসি। আমি তোমার সাথে এমন হারাম সম্পর্কে থাকতে চাই না। আমি আজকেই আম্মু আব্বু খালামণি আর খালুজানকে বলবো আমাদের বিয়ের কথা। তোমার আমার বিয়ে হয়ে গেলে তো আর কোনো সমস্যা নাই বলো? তখন তো এটা আর হারাম সম্পর্ক থাকবে না, তাই না? তখন তুমি হবে আমার বউ আর আমি তোমার বৈধ স্বামী। আমি আজকেই বলবো আম্মু আব্বুকে, তুমি ওই রাজুকে ডিভোর্স দাও আজকেই। কথাগুলো বলার সময় শ্রাবণ পাগলের মতো করছিল, যেন কেউ ওর কলিজে আঘাত করছে। না শ্রাবণ ভাই, এটা হয় না। আমি রাজুকে ছাড়তে পারবো না। ও যেমনই হোক না কেন ও আমার স্বামী। আর তাছাড়া রাজু নিজের ভুলগুলো বুঝতে পেরেছে। ও অনেক ভালো হয়ে গেছে। আমি ওকে ছাড়তে পারবো না। আর বিয়ে তো জীবনে একবারই হয়। আমার বিয়ে হয়ে গেছে শ্রাবণ ভাই, তুমি আমায় ভুলে যাও। ভালো মেয়ে দেখে বিয়ে করে নতুন জীবন শুরু করো। তুমি এসব কী বলছো জান আমার? আমি তোমায় ছাড়া আমার জীবন ভাবতেই পারি না। আমি তোমার জায়গা অন্য কাউকে কখনোই দিতে পারবো না। আমার মন জুড়ে শুধুই তুমি। বিয়ে আমি তোমাকেই করব, অন্য কাউকে না। আর তুমি এতটা স্বার্থপরের মতো কথা বলছো কী করে বৃষ্টি? রাজুর একটু ভালো ব্যবহার পেয়ে এইভাবে ভুলতে চাও আমায়? কী ভুল করেছি আমি? তোমায় ভালোবাসে কি আমার ভুল ছিল? আমি এত কিছু জানি না। আমি রাজুকে ছাড়তে পারবো না। ও আমার বৈধ স্বামী আর আমি রাজুর বৈধ বউ। তাই আমি আর তোমার সাথে এ বিষয়ে কথা বলতে চাই না। পারলে আমায় ক্ষমা করো। ভালো থেকো। আল্লাহ হাফেজ বলে ফোনটা কেটে মোবাইল বন্ধ করে দিলাম। তারপর খাটে শুয়ে বালিশের মধ্যে মুখ গুজে অজোর ধারে কাঁদতে লাগলাম। এতটা কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে কেউ শরীরের চামড়া তুলে মরিচ লাগিয়ে দিয়েছে। শ্রাবণের কান্নার শব্দ যেন বারবার আমার কানে বেজে চলেছে। আমি যেন ওকে কষ্ট দেইনি, কষ্ট দিয়েছি নিজেকে। বুক ফেটে যাচ্ছে কষ্টের আগুনে। আমিও যে কখনোই শ্রাবণকে ভুলতে পারবো না। রাজুর সাথে সংসার করব ঠিকই, কিন্তু কখনো হয়তো রাজুকে ভালোবাসতে পারবো না। আমার জীবনে প্রথম ও শেষ ভালোবাসা শুধুই আমার শ্রাবণ, কিন্তু আমি সেটা আর কোনো দিনই প্রকাশ করব না। আমি আর শয়তানের ধোকায় পড়ে নিজেকে আর শ্রাবণকে হারাম সম্পর্কে জড়াতে দেব না। ভুলে যাওয়ার চেষ্টা করব শ্রাবণকে। আমার চোখের পানিতে ভিজে যাচ্ছে বালিশ, তবুও কান্না থামার নামও নেই। আমি জানি শ্রাবণ হয়তো এখন পাগলের মতো করে কাঁদছে। অনেক খারাপ আর স্বার্থপর ভাবছে আমায়। অনেক ঘৃণা হচ্ছে হয়তো আমার প্রতি ওর। তবুও আমি ওকে ভুলে যেতে চাই। ভুলে যেতে চাই এই কিছুদিনের ভালোবাসা। মুছে দিতে চাই সকল সম্পর্ক যা শয়তানের তরফ থেকে এসেছে। কিন্তু আমি সত্যি কি পারবো কখনো ভুলতে শ্রাবণকে? পারবো কি রাজুকে মন থেকে ভালোবাসতে? কে বলে দেবে আমায়? কে কে হঠাৎ দরজায় নক করার শব্দে ধ্যান ভাঙল আমার। দরজার ওই পাশ থেকে আম্মু ডাকছেন, বৃষ্টি, এই বৃষ্টি, দরজা খোল, তোর সাথে আমার কিছু কথা আছে। দরজাটা খোল, ঘুমিয়ে পড়লি নাকি? আম্মুর কথা শুনে আমি তাড়াতাড়ি চোখ মুখ মুছে নিজেকে সামলে নিলাম। তারপর দরজা খুলে দিলাম। আম্মু আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, বৃষ্টি, তুই কি এতক্ষণ কান্না করছিলি নাকি? চোখ মুখ কেমন লাগছে কেন তোর? কই না তো, আমি ঠিক আছি। তুমি কি যেন বলবে বলেছিলে বলো? আসো ভিতরে এসে বসো বলো। তারপর আম্মু রুমের মাঝে ঢুকে খাটে বসলেন আর আমাকে সামনে বসালেন। তারপর বললেন, বৃষ্টি, আমি তোকে কিছু কথা জিজ্ঞেস করব। তুই আমার কাছে কোনো রকম মিথ্যে বলবি না, সব সত্যি কথা বলবি। বল, কথা দে আমায়। কি জানতে চাও আম্মু বলো, আমি কিছু লুকোবো না তোমার কাছে। তুই কি শ্রাবণকে ভালোবাসিস? আম্মুর মুখে এমন প্রশ্ন শুনে আমার বুকের মাঝে যেন মোচড় দিয়ে উঠল। আম্মু কি করে জানলো এসব কথা? কি হলো, চুপ করে কি ভাবছিস বৃষ্টি? আমার প্রশ্নের উত্তর দে। কোনো কিছু লুকাবি না বলেছিলাম। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এতদিনের জমানো কষ্টগুলো বের হয়ে এলো দু চোখ বেয়ে। হাও মাও করে কান্না করে দিলাম আম্মুর বুকে মাথা গুজে। আম্মু কিছু বলল না, শুধু মাথায় হাত বোলাতে লাগলো। আমি এভাবে অনেকক্ষণ কান্না করলাম আম্মুর বুকে। আমার চোখের পানিতে আম্মুর জামা ভিজে গেল। তারপর নিজেকে শান্ত করে চোখ মুছে আম্মুকে বললাম, আম্মু, আমি শ্রাবণ ভাইকে ভুলে যেতে চাই। এই সম্পর্কটা ঠিক নয় আম্মু। শ্রাবণ আমার জীবনে একটা স্বপ্ন, যে স্বপ্ন আমি পূরণ করতে চাই না, কারণ এই স্বপ্নটা শয়তানের পক্ষ হতে এসেছে। এতদিন আমি রাজুর খারাপ ব্যবহারের কারণে শয়তানের ধোকায় পড়ে এই সম্পর্কটায় জড়িয়ে গিয়েছিলাম। কিন্তু এখন যখন বুঝতে পেরেছি, তখন আর কোনোভাবেই আমি শ্রাবণের সাথে এই হারাম সম্পর্কে থাকতে চাই না। আমার স্বামী যেমনটাই হোক না কেন, তবুও সে আমার পবিত্র সম্পর্কের স্বামী, যে সম্পর্ক আল্লাহর পক্ষ হতে এসেছেন। তাই আমি আর কোনো ভুল করতে চাই না। আমি ভুলে যাব, শ্রাবণকে মুছে ফেলব মন থেকে ওর সকল স্মৃতি।
আম্মু আমার কথা শুনে আমার মাথায় হাত রেখে বললেন, বৃষ্টি মারে, এখানে তোর কোনো ভুল নাই রে মা, সব দোষ আমার আর তোর আপুর। আমরা যদি সব কিছু ভালো মতো খোঁজ খবর নিয়ে তারপর তোকে বিয়ে দিতাম তাহলে তোর ওই রকম কষ্ট সহ্য করতে হতো না, আর তুই এমন সম্পর্কেও জড়াতি না। আমরা পারিনি রে মা, একজন ভালো বাবা মায়ের দায়িত্ব পালন করতে পারিনি আমরা। কিন্তু আজকে আমার এটা ভেবে গর্ব হচ্ছে যে আমি তোর মতো একজন নিঃসন্তান আমার গর্ভে ধারণ করেছি। দেখিস রে মা, তুই জীবনে অনেক সুখী হবি, আল্লাহ তোকে অনেক সুখী করবেন। কখনো ধৈর্যহারা হোস না বৃষ্টি, সবসময় সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখবি। মনে রাখবি, আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না, আর আল্লাহ যা করেন তা আমাদের সকলের ভালোর জন্যই করেন ইনশাআল্লাহ। শ্রাবণ অনেক ভালো ছেলে, ও কখনই তোর খারাপ চাইবে না। দেখিস, ও সব বুঝবে, কখনই এই সম্পর্কের দাবি নিয়ে তোর সামনে আসবে না। তুমি কি করে জানলে আম্মু শ্রাবণের ব্যাপারে এসব কথা? শ্রাবণ আমার নাম্বারে কল করেছিল, তারপর আমায় বলল, আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ বাবা, কেমন আছো তুমি? তোমার আম্মু সৌমি ওরা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে খালামণি। খালামণি, তুমি একটু বৃষ্টির রুমে যাও, দেখো বৃষ্টি হয়তো কান্না করছে, ওকে শান্ত করো আর চিন্তা করতে মানা করো। ও সুখে থাক, ভালো থাক, এটুকুই যথেষ্ট, আর কিছুই চাই না আমি। ও যেমন চায় তেমনটাই হবে, ওকে বলে দিও। আচ্ছা খালামণি, এখন আল্লাহ হাফেজ, পরে কথা বলবো। এই কথাগুলো বলেই আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিয়েছে শ্রাবণ। কিন্তু আম্মু, শ্রাবণ তোমাকে এই কথাগুলো বলল কেন? তুমি কি আগে থেকেই সব জানতে? হ্যাঁ, আমি আগে থেকেই সব জানতাম। শ্রাবণ আমায় সব বলেছিল। আমি তোদের আচরণে অনেক আগেই টের পেয়েছিলাম, তাই শ্রাবণকে জিজ্ঞেস করেও সব বলেছিল আমায়। আমি তো মনে মনে ঠিক করেছিলাম এবার তুই শ্বশুরবাড়ি থেকে ফিরে এলে যদি এবারও ওই বাড়ির লোকেরা তোর সাথে খারাপ ব্যবহার করে তাহলে রাজুর কাছ থেকে তোকে ছাড়িয়ে নিয়ে শ্রাবণের সাথে বিয়ে দেব। কিন্তু তুই তো আর চাস না শ্রাবণের হতে। আম্মু, বিয়েটা যেভাবে হোক না কেন আর রাজু যেমনই হোক না কেন, রাজু আমার স্বামী। ইসলামী শরীয়ত অনুযায়ী রাজু ছাড়া অন্য সকল পুরুষ আমার জন্য হারাম। আর তাছাড়া মেয়েদের বিয়ে জীবনে একটাই। আমি রাজুর স্ত্রী, আমি সেটা ভুলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এতদিন যে ভুলের মাঝে ছিলাম তা মুছে ফেলতে চাই হৃদয় থেকে। রাজুকে ভালোবাসতে চাই আম্মু। ইনশাআল্লাহ তুই পারবি বৃষ্টি, আল্লাহ তোর নেক আশা অবশ্যই পূর্ণ করবেন। দেখিস, এবার বল, তোর শ্বশুরবাড়ির লোক এখন কেমন? এবার ওরা তোর সাথে খারাপ আচরণ করেনি তো? রাজু কি তোকে আবার মারধর করেছে? না আম্মু, উনি অনেক ভালো হয়ে গেছেন, নিজের ভুল বুঝতে পেরেছেন, আমার কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছেন। এবার উনি একেবারেই পাল্টে গেছে, একজন ভালো স্বামীর মতো আচরণ করেছেন আমার সাথে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি শুকরিয়া, আল্লাহ রাজুকে হেদায়েত করেছেন বলে। তোরা অনেক সুখী হবি দেখে নিস ইনশাআল্লাহ। তারপর রেশান আজান হলে আম্মু নামাজে চলে গেলেন আর আমিও নামাজে দাঁড়ালাম। তারপর রাতের খাবার খেয়ে আমি রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ফোনটা অন করলাম। ফোন অন করার সাথে সাথে 4টা SMS এলো। সেগুলোতে লেখা, বৃষ্টি, আমি জানি তুমি মন থেকে আমায় কখনোই ভুলতে পারবে না, কিন্তু আমি তোমায় কথা দিলাম যে তুমি যেন আমায় সত্যি মন থেকে ভুলে যেতে পারো সেই ব্যবস্থা আমি করব। জানো বৃষ্টি, তোমার কথাগুলো শুনে আমার অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ আমার কলিজাটা টেনে ছিঁড়ে নিচ্ছে। এই অল্প সময়ে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমায়, তাই হয়তো তোমায় আর পাবো না ভেবে এতটা কষ্ট পাচ্ছি। তোমার সাথে কথা বলার পর অনেক ভেবে দেখলাম যে তুমি যা বলছো সবই ঠিক বলেছ। সত্যি, আমরা দুজন দুজনকে যতই ভালোবাসি না কেন আমাদের সম্পর্কটা অবৈধ, তবুও মন যে মানতে চায় না। এখন আল্লাহর কাছে একটাই দোয়া করি যে আল্লাহ আমাদের দুজন দুজনকে ভুলে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। জানো বৃষ্টি, আমি হয়তো মৃত্যুর আগে পর্যন্ত তোমায় ভুলতে পারবো না, কিন্তু তোমায় আমি কথা দিচ্ছি যে আমি এমন কিছু করব যাতে করে তুমি আমায় ঘৃণা করো আর ভুলে যাও। তোমায় আমি কতটা ভালোবাসি বোঝাতে পারবো না, কিন্তু তোমার সুখের জন্য আমি সব করতে পারবো। তাই খুব তাড়াতাড়ি তুমি আমায় ভুলে যাবে আর রাজুকে মন থেকে ভালোবাসবে দেখে নিও। জীবনের শেষবারের মতো একটি কথা বলি, আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। শ্রাবণের SMS-গুলো পড়ে আমার চোখের পানি যেন বাদ মানছে না, তবুও নিজেকে সামলে নিলাম। তারপর শ্রাবণের সব SMS নাম্বার সব কিছু ডিলিট করে দিলাম। আমি চাই না ওর কোনো স্মৃতি আমার কাছে থাকুক, তাহলে হয়তো ওকে আমি ভুলতে পারবো না কখনো। তারপর আমি ইচ্ছা করি রাজুকে ফোন করলাম। একবার বাজার সাথে সাথেই ফোন রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তুমি ছাড়া ভালো থাকি কি করে বলো তো? কেন যে বাপের বাড়ি চলে গেলে আমার কিছুই ভালো লাগছে না। যখন যেমনই থাকুন না কেন সব সময় সবার আগে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি।
না হলে আল্লাহ নারাজ হবেন। আর আপনি যদি চান তাহলে আমায় কালকেই নিয়ে যান। সত্যি বৃষ্টি, তুমি আসবে? আমি যদি কালকে আনতে যাই তাহলে তুমি আসবে? আসবো। কারণ আপনি আমার স্বামী আর আপনার কথাই আমার জন্য শেষ কথা। তাহলে আমার অফিস ছুটি আছে 10 দিনের। তাই আমি চাচ্ছি তোমায় নিয়ে কোথাও থেকে একটু বেরিয়ে আসতে। এক কাজ করলে কেমন হয় বলো তো? জি বলুন, কী কাজ? আমি ভাবছি তোমায় নিয়ে ছুটিতে তোমার খালার বাসায় বেড়াতে যাব, যেখানে তোমরা গিয়েছিলে 3 মাস আগে। তুমি গিয়ে আমার শাশুড়ি আম্মুকে বলো আমরা আগামী পরশু দিনই যাব ওখানে। রাজুর কথা শুনে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। রাজু হঠাৎ শ্রাবণদের ওখানে কেন যেতে চাইছে? আর আমি শ্রাবণের সাথে আর দেখা করতে চাই না। কি করব এখন আমি? কি হলো বৃষ্টি, চুপ করে আছো কেন? কিছু তো একটা বলো। না মানে বলছি যে এত জায়গা থাকতে আপনি হঠাৎ ওখানে যেতে চান কেন? যেতে চাই কেন মানে? আরে ওটা আমার খালা শ্বশুর বাড়ি। আমার 100 বার যাওয়ার অধিকার আছে ওখানে। আর তাছাড়া আমার খুব ইচ্ছা করছে ওখানে যেতে। আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে বলবো। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। সকালে ফজরের নামাজের সময় মসজিদে যাবেন। ওকে ম্যাডাম জি, আপকে মার্জি। আল্লাহ হাফেজ। তারপর আমি রাজুর ফোন কেটে দিয়ে ভাবতে লাগলাম যে বাংলাদেশে এত জায়গা থাকতে রাজু হঠাৎ শ্রাবণদের ওখানে কেন যেতে চায়? তাহলে কি রাজু আমার আর শ্রাবণের ব্যাপারে কিছু জানতে পেরেছে? নানা রকম চিন্তাভাবনা রাত কাটলো আমার। সকালে ফজরের নামাজ শেষ করে আম্মুর কাছে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি আম্মু সকালের নাস্তা রেডি করছেন। আমায় দেখি আম্মু বলল, কিরে বৃষ্টি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? কিছু বলবো। তোমার সাথে কিছু কথা আছে আম্মু। এদিকে আয়, বল কি কথা? আম্মু, কাল রাতে তোমাদের জামাইয়ের সাথে কথা বলছিলাম। তো তোমার জামাই বলল তার নাকি 10 দিনের ছুটি আছে, তাই সে এই ছুটিতে খালামণিদের ওখানে বেড়াতে যেতে চায় আমায় নিয়ে। কি বলিস এসব বৃষ্টি? বাংলাদেশে এত জায়গা থাকতে রাজু হঠাৎ তোর খালামণিদের ওখানেই যেতে চায় কেন? আমি জানি না আম্মু কেন উনি ওখানে যেতে চায়, তবে উনি আজকে আসবেন আর আমায় নিয়ে কালকে খালামণিদের ওখানে যাবেন। তুমি খালামণিকে ফোন করে বলে দাও আমাদের যাওয়ার কথা। আমার কথা শুনে আমার মুখ শুকিয়ে গেল। আমি তা ভালো করেই বুঝতে পারছি। আমারও যে ভয় করছে না তা নয়, কিন্তু আমায় ভয় করলে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে আমায়। তারপর আম্মু খালামণিকে ফোন করে বলে দিল আমাদের যাওয়ার কথা। খালামণি তো শুনে অনেক খুশি, হয়তো শ্রাবণের কানেও গেছে কথাগুলো। জানি না শ্রাবণ কী ভাবছে। তারপর আমরা সকালে নাস্তা করলাম। 12টার সময় রাজু এলো আমাদের বাসায়। সঙ্গে করে অনেক কাপড় চোপড়ও নিয়ে এসেছে। রাজু একদম প্রস্তুত হয়ে এসেছে খালামণির বাসায় যাওয়ার জন্যে। দুপুরের খাবার শেষ করে আমি আর রাজু আমার রুমে এলাম। রাজু পেছন থেকে আমায় জড়িয়ে ধরে বলল, বৃষ্টি, তুমি জানো এই 2 দিন আমি তোমায় কতটা মিস করেছি। আমি শুধু ছটফট করছিলাম যে কখন এখানে তোমার কাছে আসব। অনেক ভালোবাসি তোমায় বৃষ্টি। আমি কিছু বলছি না, শুধু মাথা নাড়িয়ে সায় দিচ্ছি। সারাদিন কোনো রকমে কেটে গেল। রাতে রাজু বলল সব জামা কাপড় গুছিয়ে রাখতে, সকালে রওনা হব। আমিও সব জামা কাপড় গুছিয়ে রাখলাম। তারপর রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের আজানের সময় উঠে ফ্রেশ হয়ে রাজুকে ডেকে মসজিদে পাঠালাম। তারপর আমি নামাজ পড়ে নিলাম। রাজু এলে দুজনে একসাথে কোরআন পড়লাম। তারপর বাইরে বের হয়ে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম শ্রাবণদের ওখানে যাওয়ার জন্য। সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলাম খালামণির বাড়ির উদ্দেশ্যে। নানা রকম চিন্তা এসে ভর করছে মাথায়। কি হবে ওখানে গেলে কিছু মাথায় আসছে না। দীর্ঘ 4 ঘন্টা পর আমরা সেই চিরচেনা গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। আর বুকের মাঝে ধুকপুকানি 100 গুণ বেড়ে গেল। 2 বার বেল টিপতেই সৌমি এসে গেট খুলে দিল। তারপর আমায় দেখে জড়িয়ে ধরল। তারপর রাজুকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো আমরা কেমন আছি। সৌমির কথার উত্তরে আমি কিছু বলার আগে রাজু বলে উঠল, আমরা তো ভালোই আছি, কিন্তু তুমি মনে হয় আমার একমাত্র আদরের শালিকা, তাই না শালি? রাজুর কথায় সৌমি হেসে বলল, জি দুলাভাই, মই আন্নের 10টা না 5টা না, একটা মাত্র শালিকা। তারপর ওখানে একটু হাসাহাসি করে আমরা ভিতরে ঢুকলাম। সেই চিরচেনা ফুলের বাগানটা চোখে পড়তে বুকের মাঝে ব্যথা অনুভব হতে লাগলো। কত স্মৃতি জড়িয়ে আছে এই ফুল বাগানটায়। তারপর আমরা বাসার মধ্যে ঢুকলাম। আমাদের দেখে খালামণি এগিয়ে এলেন। রাজু খালামণিকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছেন? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। ছুটিতে এখানে এসে অনেক ভালো করেছো বাবা, আমার অনেক ভালো লাগছে তোমাদের দেখে। যাও বাবা, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। অনেক দূর থেকে জার্নি করে আসছো, খাবে, তাড়াতাড়ি যাও। সৌমি, ওদের গেস্ট রুমটাতে নিয়ে যা। তারপর সৌমি আমাদের একটা সুন্দর রুমে নিয়ে গেল। আমরা দুজনে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাইরে এলাম। এতক্ষণ হলো এসেছি, কিন্তু শ্রাবণকে দেখছি না কোথাও। আমার চোখ দুটো যেন ওকেই খুঁজছে। তারপর আমরা খেতে বসলাম। বিভিন্ন কথা বলতে বলতে রাজু হঠাৎ বলে উঠল, খালামণি, আমার শালা
ওহ সরি, মানে আমার সমন্ধি শ্রাবণ ভাই কোথায়? তাকে দেখছি না যে আসার পর থেকে। ভাইয়া তো ওর বন্ধুর বিয়েতে গেছে, আজকে ওর এক বন্ধুর বিয়ে, সেখানে গেছে ও, সৌমি বলল। তাই নাকি? আমাদের দেখিয়ে বিয়ে খেতে গেল শ্রাবণ ভাই? এটা তো ঠিক কথা নয়। আজকে আসুক, সমন্ধির সাথে ঝগড়া করবো, রাজু বলে উঠল। আমি কিছু বলছি না, শুধু চুপচাপ খাচ্ছি আর ওদের কথা শুনছি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম। খালামণি সৌমিকে বলল, সৌমি, বৃষ্টি আর তোর দুলাভাইকে নিয়ে বাগানে গিয়ে গল্প কর, আমি এগুলো পরিষ্কার করি। তারপর আমি, রাজু আর সৌমি মিলে বাগানে চেয়ার নিয়ে গিয়ে বসলাম। আমার কিছুই ভালো লাগছে না, মনের ভিতর কিসের যেন ভয় অনুভব হচ্ছে। আমরা বসে গল্প করছি, এরই মাঝে গেটের শব্দ। সৌমি উঠে বলল, নিশ্চয়ই শ্রাবণ ভাইয়া এসেছে, আমি গেট খুলে দিয়ে আসছি। রাজু সৌমিকে থামিয়ে দিয়ে বলল, ওই শালিকা, তুমি বসো, আমি খুলে দিচ্ছি। এই কথা বলেই রাজু এগিয়ে গেল গেটের দিকে, আর এদিকে আমার বুকের মাঝে যেন কিসের ভয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। রাজু গেট খুলে দিয়ে শ্রাবণকে বলল, কে আপনি? এখানে কি চাই? শ্রাবণ মুচকি হেসে উত্তর দিল, যা চাই তা তো পাবো না, তাই আপাতত ভেতরে আসার অনুমতি চাই দুলাভাই। শ্রাবণের কথা শুনে রাজু হা হা করে হেসে দিল। তারপর শ্রাবণের সাথে হ্যান্ডশেক করে ভিতরে নিয়ে এলো। শ্রাবণ ভিতরে এসে আমার দিকে চোখ পড়তে থমকে গেল, হা করে মায়া মায়া চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি ব্যাপারটা বুঝতে পেরে পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রাবণকে উদ্দেশ্য করে বললাম, কী রে শ্রাবণ ভাই, কেমন আছিস? আমাদের রেখেই বন্ধুর বিয়ে খেয়ে এলি? তা তোর বিয়ে খাবো কবে বলতো? কথাগুলো বলার সময় কেন জানি না আমার হাত পা কাঁপছিল। আমার কথা শুনে হয়তো শ্রাবণ ভাইও বুঝতে পারলো কেন এমন বলছি আমি। তাই শ্রাবণ ভাইও হাসি দিয়ে রাজুকে বলল, বলছি যে রাজু ভাই, আমি না বিয়েবাড়িতে একটা মেয়েকে দেখেছি, আর মেয়েটাও বারবার ইচ্ছা করে আমার সাথে কথা বলছিল, আবার একসাথে ছবিও উঠেছি। দেখুন তো আমার সাথে মানাবে কি না, ভাবছি একেই বিয়ে করে আনবো। কতদিন আর একা একা থাকবো বলেন? শ্রাবণের এমন কথা শুনে রাজু হাসতে লাগলো, আর সৌমি দৌড়ে গিয়ে শ্রাবণের ফোন নিয়ে ছবিগুলো বের করলো। তারপর আমার কাছে এসে দেখাতে লাগলো একটি মেয়ের ছবি, দেখতে সুন্দরী, হাইট হয়তো 5 ফুট, গায়ের রং ফর্সা, হালকা পাতলা দেখতে, সুন্দর মানাবে শ্রাবণের সাথে। সৌমি বলল, ওয়াও ভাইয়া, আপুটা তো সত্যিই অনেক সুন্দরী রে, আমার পছন্দ হয়েছে। তবে একটা কথা, আমার বৃষ্টি আপুর মতো সুন্দর না। রাজু সৌম্যের কথা শুনে উত্তর দিল, আরে শালিকা আমার, দেখতে হবে না বউটা কার, আমার বউ বলে কথা, সবার সেরা তো হবেই। শ্রাবণ কিছু বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে আর বারবার আমায় দেখছি আরও চোখে। তারপর আমরা ওখানে অনেকক্ষণ সময় একসাথে গল্প করলাম। শ্রাবণ বারবার কথার ছলে আমায় দেখছিল, কিন্তু রাজুকে বুঝতে দেয়নি কিছু। তারপর সন্ধ্যা হলে আমরা বাসার ভিতরে চলে এলাম। আসার সময় আমি হঠাৎ সিঁড়ি দিয়ে উঠতে পড়ে যেতে নেই, আর অমনি শ্রাবণ আমার হাত ধরে ফেলে। তারপর এগিয়ে গিয়ে বলে, দেখে চলতে পারিস না, এখন পড়ে গেলে কি হতো? তখনই রাজু এসে শ্রাবণকে বলে, আরে কিছুই হতো না, আমি আছি তো, আমি ওকে কোলে করে নিয়ে যেতাম শালাবাবু। শ্রাবণ রাজুর কথা শুনে আমার হাত ছেড়ে দিয়ে বাসার ভিতর চলে যায়, আর রাজু আমার হাত ধরে বাসার ভিতর প্রবেশ করে। তারপর রাতে একটু একটু গল্প করে খাওয়া শেষ করে সবাই ছাদে যাই। খালামণিও আছে আমাদের সাথে, সবাই গোল হয়ে বসে গল্প করছি। এমন সময় খালুজানের ফোন আসে আর খালামণি চলে যায় নিচে। তারপর রাজু বলে, আসো আমরা সবাই মিলে একটা খেলা খেলি। আমি বলি, কি খেলা খেলবেন? রাজু বলে, গান গাওয়া খেলা দারুণ হবে। রাজুর কথা শুনে সৌমি আনন্দে লাফিয়ে উঠে বলে, ও দুলা ভাই, আমার মনের কথাটা বলেছেন। কতদিন হলো শ্রাবণ ভাইয়ের গলায় একটু গান শুনি না, শ্রাবণ ভাই অনেক সুন্দর গান গায়। সৌমির কথার উত্তরে রাজু বলল, ওয়াও, তাই নাকি শালি? তাহলে তো আর কথাই নাই, শালাবাবু গান ধরো তো একটা সুন্দর দেখে। রাজুর কথায় শ্রাবণ বলে, গানের সুর হারিয়ে গেছে, কি গান গাইব? শ্রাবণের এমন কথা শুনে রাজু বলে ওঠে, এত কিছু জানি না, তাড়াতাড়ি গান ধরো শালাবাবু, আমি তোমার দুলাভাই, তোমায় আদেশ করছি, গান গাও বলছি তাড়াতাড়ি। রাজুর সাথে সৌমিও বারবার গান গাইতে বলছে শ্রাবণকে। তারপর আমিও বললাম, শ্রাবণ ভাই গা না একটা গান, আমারও খুব শুনতে ইচ্ছা করছে। আমাদের কথা শুনে শ্রাবণ ভাই উঠে আমাদের থেকে একটু দূরে গিয়ে বসে গান গাইতে শুরু করলো। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দোয়ার, দু চোখ নির্বাক আসো না ছুটে, তুমি এলে রংধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়, এমনের আহ্লাদ আসো না ছুটে। গানটা গাওয়া শেষ হলে রাজু আর সৌমি মিলে হাততালি দিল, আমিও দিলাম, কিন্তু বুকের মাঝে অনেক কষ্ট অনুভব হতে লাগলো আমার, কারণ আমি জানি এই গানটা শ্রাবণ আমার জন্যে গেয়েছে। গান শেষ হলে শ্রাবণ অন্যদিকে ঘুরে চোখ মুছল, এটা অন্য কেউ না দেখলেও আমার চোখ এড়ালো না। তারপর সবার সাথে হেসে হেসে কথা বলে যার যার মতো শুতে চলে আসলাম। রুমে আসার পর রাজু হঠাৎ করে বলে উঠল, বৃষ্টি, শ্রাবণ ভাই অনেক সুন্দর গান গায় তাই না? সত্যি ওর কণ্ঠ অনেক সুন্দর। রাজুর কথার উত্তরে আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে সায় দিলাম।
ফজরের নামাজের সময় উঠে আমি ফ্রেশ হয়ে অজু করে এসে রাজুকে ডাক দিলাম নামাজের জন্য। রাজু উঠে নামাজ পড়তে বের হলো, তখনই দেখি শ্রাবণ ভাইও নামাজে যাচ্ছে। তাই রাজু ও শ্রাবণ ভাইয়ের সাথে নামাজে গেল। ওরা চলে যাওয়ার পর আমিও নামাজ পড়ে নিলাম। তারপর সমীর কাছে গেলাম। গিয়ে দেখি সমী নামাজ পড়ে পড়তে বসেছে। আমি সমীর কাছে গিয়ে অনেক রকম গল্প করলাম। কথা বলার এক পর্যায়ে সমী বলল, জানো বৃষ্টি আপু, শ্রাবণ ভাইয়া না গতবার তুমি আর খালামণি চলে যাওয়ার কিছুদিন পর থেকে অনেক আনন্দে থাকতো, সব সময় হাসি খুশি থাকতো। কিন্তু কিছুদিন হলো ওর যেন কি হয়েছে, সব সময় মনমরা হয়ে থাকে, কারো সাথে প্রয়োজনের বেশি কথা বলে না। আর সেদিন রাতে তো আমি ভাইয়াকে কান্না করতেও দেখেছি। পরে যখন আমি জিজ্ঞেস করি তখন ভাইয়া বলে চোখে নাকি পোকা গিয়েছিল। কিন্তু আমার মনে হয় ভাইয়া আমায় মিথ্যে বলেছে। নিশ্চয়ই আমার ভাইয়াটার কিছু হয়েছে। ওর এমন অবস্থা দেখি আমার ভালো লাগে না কিছু। সৌম্যের কথাগুলো শুনে আমার বুকের মাঝে যেন পাথর চাপার মতো কষ্ট হতে লাগলো। আমি জানি আমার জন্য শ্রাবণের এই পরিবর্তন। আমাকে যে করেই হোক কিছু একটা করতে হবে। তারপর আমি সৌম্যকে নিয়ে রুমে থেকে বাইরে এলাম। সকাল 8টা বেজে গেল, কিন্তু রাজু বা শ্রাবণ কারো দেখাই মিলছে না। অন্যদিন তো 6টার মধ্যে নামাজ শেষ করে ফিরে আসে, তাহলে আজ এত দেরি করছে কেন? আমার যেন কেমন ভয় হতে লাগলো, মনটা অনেক ছটফট করছে। ওদের কেউ ফোনও নিয়ে যায়নি যে ফোন করে জানবো কোথায় আছে। চিন্তায় আমার দম বন্ধ হয়ে আসছে, ঘড়ির কাঁটাও যেন থেমে আছে। তারপর সকাল 9টা 35 রাজু আর শ্রাবণ বাসায় ফিরল। দুজনের মুখেই দুষ্ট হাসি। আমি রাজুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলেন আপনারা? এত দেরি হলো কেন? প্রতিদিন তো সকাল 6টার মাঝেই চলে আসেন, তাহলে আজ কই গেছিলেন? আমার কথা শুনে রাজু হো হো করে হেসে দিয়ে বলল, বৃষ্টি, এসব কথা আমায় না জিজ্ঞেস করে আমার শালাবাবুকে জিজ্ঞেস করো। আমায় নিয়েও ওর ভবিষ্যৎ নায়িকাকে দেখাতে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো এতক্ষণ থাকার পরও বেচারা শালাবাবু একটিবারও হবু বউটাকে দেখতে পারল না। আমি রাজুর কথা শুনে কিছুই বুঝতে পারছি না, শুধু হাঁ করে তাকিয়ে আছি। আমার এমনভাবে তাকিয়ে থাকা দেখে রাজু বলল, ওই বৃষ্টি, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? শ্রাবণ ভাই আমার নিয়ে গিয়েছিল পুরো এলাকাটা ঘুরে দেখতে, সাথে আমাদের হবু ভাবিকেও দেখাতে। কিন্তু ভাবিকে তো আর দেখলাম না, তবে এলাকার জায়গাগুলো অনেক সুন্দর। সৌমি আমার পেছন থেকে ডেকে বলল, আপু, দুলাভাইকে নিয়ে খেতে আসো, অনেক বেলা হয়েছে। সৌমির কথা শুনে আমি আর রাজু দুজনেই খেতে বসলাম। খালামণি পরিবেশন করছেন খাবার। খাওয়ার ফাঁকে শ্রাবণের দিকে তাকিয়ে দেখি শ্রাবণ ফোনে কি যেন করছে আর মুসকি মুসকি হাসছে। এটা দেখে কেন জানি না আমার ভিতরে ভিতরে অনেক রাগ হতে লাগলো, কিন্তু প্রকাশ করলাম না। খাওয়া দাওয়া শেষ করে সবাই উঠে গেল। রাজু রুমে চলে গেল, শ্রাবণ ভাইও চলে গেল, কিন্তু ভুল করে ওর ফোনটা টেবিলের উপর ফেলে গেল। আমি এদিক সেদিক তাকিয়ে ফোনটা নিলাম। তারপর খুঁজতে খুঁজতে দেখি একটা নাম্বার জান লেখা দিয়ে সেভ করা। সেই নাম্বার থেকে অসংখ্য SMS রয়েছে, কাল থেকে আজ পর্যন্ত প্রায় 50টা SMS। আমি দুটো SMS পড়লাম, তাতে লেখা, হাই জানো, তুমি জানো সেদিন প্রথম তোমায় বিয়েবাড়িতে দেখি আমি তোমার উপর ফিদা হয়ে যাই। তবে আমি প্রেম করব না, তোমার সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করো আমায়। আমি জানি তুমিও আমায় ভালোবাসো। এই SMSটা ওই নাম্বার থেকে এসেছে। আর এটার বিপরীতে শ্রাবণ ভাই SMS করেছে, ওহ জান আমার, আমিও তোমার যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চাই। সামনে মাসে আব্বু দেশে ফিরলে বিয়ের প্রস্তাব পাঠাবো তোমার জন্য ইনশাল্লাহ। আমার বউ হওয়ার জন্য রেডি থেকো। এই SMSটা পড়ে আরেকটা SMS বের করতে যাব, ঠিক তখনই শ্রাবণ ভাই এসে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, ওই তোর সাহস তো কম না, তুই আমার ফোন না বলে ধরছিস কেন? জানিস না কারো কোনো কিছু নেওয়ার বা দেখার আগে তার অনুমতি নিতে হয়? কথাগুলো শ্রাবণ ভাই খুব রেগেই বলল। তারপর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে গেল। আমি শুধু একটা কথাই বললাম, সরি। আমার কথার কোনো উত্তর দিল না শ্রাবণ। কেন জানি না শ্রাবণের এমন ব্যবহারে আমার অনেক কষ্ট হতে লাগলো। সামান্য ফোনটা ধরেছি বলে ও এইভাবে আমার সাথে কথা বলতে পারলো কি করে? এভাবে কেটে গেল 7টা দিন। এই 7 দিনে শ্রাবণ ভাই আমার সাথে ভালো করে কথা বলেনি, সব সময় হাসি খুশি থেকেছে ফোন নিয়ে, আর আমার সাথে খারাপ আচরণ করেছে, আমায় সবসময় অ্যাভয়েড করেছে। কিন্তু রাজুর সাথে খুব মিল হয়েছে ওর। আজ আমরা বাসায় ফিরবো খালামণিদের বাড়ি থেকে, তাই সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি জানি আজ হয়তো আমরা যাওয়ার আগে শ্রাবণ ভাইয়া কোথাও চলে যাবে, কারণ আমার চলে যাওয়াও ও সহ্য করতে পারে না তাই। কিন্তু আমার সব কিছু ভুল প্রমাণ করে শ্রাবণ বাসাতেই থাকলো, কোথাও গেল না। আর বেশ হাসি মুখেই থাকলো, যেন ওর একটুও খারাপ লাগছে না আমি চলে যাব জেনেও। তারপর আমরা সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলাম। শ্রাবণ ভাই আমাদের বাসে তুলে দিল, কি সুন্দর হাসি খুশি মুখ করে। আমার শ্রাবণ ভাইয়ের এমন আচরণ দেখে খুব কষ্ট লাগছে। কেন ও বদলে গেল? তাহলে কি ও সত্যিই আমার ভুলে গেছে আর ওই মেয়েটাকে ভালোবেসেছে? এটা হলো তো আমার খুশি হওয়ার কথা, কিন্তু
আমি কেন জানি না খুশি হতে পারছি না। তারপর বিকেলের দিকে আমরা বাসায় এসে পৌঁছালাম। শ্রাবণ আমায় ভুলে গেলে আমার তো এতে খুশি হওয়ার কথা, কিন্তু কেন জানি না আমি ওর বদলে যাওয়াটাকে মেনে নিতে পারছি না। খুব কষ্ট লাগছে আমার। পরক্ষণে আবার ভাবতে লাগলাম হয়তো রাজু আছে বলে শ্রাবণ আমার সাথে এমন আচরণ করেছে, রাজুকে দেখানোর জন্য। তাছাড়া শ্রাবণ হয়তো আগের মতোই আছে আর আমায় আগের মতোই ভালোবাসে। এসব কথা ভাবতে ভাবতেই বাসায় পৌঁছে গেলাম বিকেলের দিকে। বাসায় পৌঁছে আব্বু আম্মুর সাথে একটু কথা বলে রুমে চলে এলাম। তারপর বোরখা খুলে ফ্রেশ হয়ে আম্মু খাবার দিল, খেতে বসলাম আমি আর রাজু। কিন্তু কেন জানি না আমার গলা দিয়ে খাবার নামতে চাইছে না। বুকের বাম পাশটায় কেন জানি চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। কেমন যেন শূন্যতা কাজ করছে আমার মাঝে। তারপর কোনো রকমে খাওয়া শেষ করে আমি আর রাজু রুমে গেলাম। দুজনেই খুব টায়ার্ড। রুমে গিয়ে শুয়ে পড়লাম। একটু পরে দেখি রাজু ঘুমিয়ে গেছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। তাই উঠে ছাদে চলে গেলাম। তারপর ফোন হাতে নিয়ে নানা রকম কথা চিন্তা করে শ্রাবণের নাম্বারে কল দিলাম। ফোনটা বেজে বেজে কেটে গেল। এইভাবে 2বার কল কেটে গেল, কিন্তু রিসিভ হলো না। তারপর আবারও কল দিলাম, এবার কলটা রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কে বলছি মানে? আমার চিনতে পারলে না? আমার নাম্বার কি সেভ নেই? কে? বৃষ্টি নাকি? ওহ সরি, আসলে আমি ফোনটা ফরম্যাট দিয়েছি তো, তাই সব নাম্বার ডিলিট হয়ে গেছে, তাই চিনতে পারিনি। নাম্বার না হয় ডিলিট হয়ে গেছে, আমার কণ্ঠটাও কি তোর অচেনা হয়ে গেল? আরে রাখ তো তোর এই ফালতু কথা। আমার এত সময় নেই তোর ফালতু বকবকানি শোনার। কী জন্য ফোন করেছিস সেটা বল। আমার আবার আমার জানের কাছে যেতে হবে একটু পর। আমার সাথে কথা বলা তোর ফালতু সময় নষ্ট করা মনে হয়? তাহলে এতদিন কি সব কথা তোর খেলা ছিল আমার সাথে? কোন কথা? তুই আমায় ভালোবাসিস সে কথা? হা 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 শব্দ করে হেসে দিয়ে শ্রাবণ বলল, তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? তুই কি করে ভাবলি যে আমি তোর মতো একটা বিবাহিত মেয়েকে ভালোবাসবো? আরে এই শ্রাবণের জন্য হাজার হাজার মেয়ে পাগল। একবার চুটকি বাজালে সব সুন্দর সুন্দর মেয়েরা লাইন দিয়ে দাঁড়াবে আমায় বিয়ে করার জন্যে। আর আমায় কি পাগলা কুত্তায় কামড়েছে যে আমি তোকে ভালোবাসতে যাব? তাহলে এতদিন কেন বলতি আমায় ভালোবাসিস? কেন কেঁদেছিলি আমার জন্যে? সেদিন গান শেষেই বা কেন কাঁদলি আমার জন্যে? উত্তর দে। আরে তুই যে এত বোকা তা তো আমি আগে বুঝিনি। আমি কখনই তোকে ভালোবাসিনি। আর কান্না করা তো দূরের কথা। আসলে আমি আমার কয়েকজন বন্ধুর সাথে বাজি ধরেছিলাম যে আমি বিবাহিত মেয়েকেও আমার প্রেমের জালে ফাঁসাতে পারি, তাই তোকে সেই গেমের টোপ হিসাবে ব্যবহার করি। তুই যখন আমায় ভালোবাসি বলতি, তখন আমি আমার বন্ধুদেরকে সেগুলো রেকর্ড করে শোনাতাম। আমি ওদের সাথে বাজিতে জিতেছি। এখন তোর সাথে আমার খেলাও শেষ, তাই সত্যি কথাটি বলে দিলাম। আমি বিশ্বাস করতে পারছি না তোর কথা। তোর অভিনয়টা তখন ছিল না, অভিনয় তুই এখন করছিস আমার সাথে। কেন করছিস এমন? অনেক কষ্ট হচ্ছে আমার, তুই কি বুঝতে পারছিস না? এই শোন, তোর এই ফালতু বকবকানি বন্ধ করতো। আমার এত সময় নেই তোর সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার। অবশ্য একটা কাজ যদি তুই করতে পারিস তাহলে কথা বলতেই পারি। বল, একটা কাজ করবি আমার জন্যে? কী কাজ? জানিস আমার না তোকে খুব ছুঁয়ে দেখতে ইচ্ছা করে, কিন্তু তুই তো লাজুক লতা টাইপের একটা বিরক্তিকর মেয়ে, তাই বাজিতে হেরে যাব ভেবে কখনো বলিনি। তাই বলছিলাম যে আমায় কি একটু সময় দেওয়া যায় না বল? ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা খারাপ দুশ্চরিত্র ছেলেকে কখনো ভালোবেসেছিলাম। আজ তোর আসল রূপটা জানতে পারলাম। ছি, আমি তোকে ঘৃণা করি। ওই যা, আমায় আর কল দিয়ে বিরক্ত করবি না। যদি যেটা চাইলাম সেটা দিতে পারিস তবেই কল দিস, নইলে আর কখনই আমায় কল দিয়ে বিরক্ত করবি না। যা ভাগ, ভালো থাকিস, বাই। এই কথাগুলো বলে শ্রাবণ ফোন কেটে দিল। এদিকে ওর বলা কথাগুলো শুনে আমার দু চোখ বেয়ে অজর ধারে পানি পড়ছে। বিশ্বাস করতে পারছি না আমি নিজের কানকে। সত্যি কি আমার শ্রাবণ ছিল এটা, নাকি অন্য কেউ? একটা মানুষ এতটা খারাপও হতে পারে? বন্ধুদের সাথে বাজিতে জেতার জন্য একটা মেয়ের মন নিয়েও খেলা করতে পারে? কিছু ভাবতে পারছি না আমি। মাথা কেমন ঘুরছে আমার। হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। কতক্ষণ জ্ঞান ছিল না আমার আমি জানি না। যখন জ্ঞান ফিরল তখন তাকিয়ে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি, হাতে স্যালাইন লাগানো। পাশে আম্মু হাসি মুখে বসে আছে। আমার জ্ঞান ফেরা দেখি আম্মু রাজুকে ডাক দিল। রাজু বাবা, বৃষ্টির জ্ঞান ফিরেছে। আম্মু ডাকে রাজু দৌড়ে রুমে এলো। রাজু আসলে আম্মু চলে গেলেন। তারপর রাজু আমার কাছে বসে বলল, এখন কেমন লাগছে বৃষ্টি? আর তুমি হঠাৎ জ্ঞানই বা হারিয়েছিলে কেন? আমি তোমায় খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখি তুমি জ্ঞান হারিয়ে পড়ে আছো। কি হয়েছিল তোমার? রাজুর কথায় আমার তখনকার সব কথা মনে পড়ে গেল, আর বুকটা ফেটে যেতে চাইল কষ্টে। তবুও নিজেকে শান্ত করে রাজুকে বললাম, আসলে কি হয়েছিল আমি জানি না, হঠাৎ মাথাটা কেমন ঘুরে গেল, তারপর আর কিছু মনে নেই। রাজু আমার কথা শুনে বলল, এখন থেকে আর কোনো কিছু বাহানা চলবে না, সব সময় সাবধানে থাকতে হবে, বুঝলে? এরই মাঝে আম্মু অনেকগুলো মিষ্টি নিয়ে এলেন। তারপর রাজুকে একটা খাইয়ে দিয়ে আমার দিকে একটা বাড়িয়ে দিয়ে বললেন, এই নে বৃষ্টি, হা কর, মিষ্টি মুখ কর তো।
আম্মুর কথা শুনে আমি আশ্চর্য হলাম। আমি অসুস্থ দেখেও আম্মু আমায় হাসি মুখে মিষ্টি খাওয়াচ্ছে কেন? আমি আম্মুর এমন আচরণে অবাক হচ্ছি। আমাকে অসুস্থ দেখেও আম্মু কী করে হাসি মুখে মিষ্টি খাওয়াচ্ছে? আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তোমার মাথা ঠিক আছে তো? আমি অসুস্থ দেখেও তুমি এত খুশি, আবার মিষ্টি খাওয়াচ্ছ কিসের শুনি? আমার কথা শুনে রাজু আর আম্মু একসাথে হাহা করে হেসে দিল। তারপর আম্মু বলল, এই মিষ্টি তোর জন্য নয়, এই মিষ্টি আমাদের নতুন অতিথির জন্য, আমার নানু ভাইয়ের জন্য। তোমার নানু ভাই মানে? আরে গাধি, তোকে এত বুঝতে হবে না, তুই মিষ্টি খা। আমার কাজ আছে, আমি গেলাম। এটা বলে আম্মু আমার সামনে মিষ্টি রেখে চলে গেলেন, আর আমি হাঁ করে তাকিয়ে ভাবতে লাগলাম কি হলো এটা। তারপর রাজু আমার পাশে এসে বসে বলল, এই যে আমার রাজপুত্রের আম্মু, মিষ্টি খান। আপনি খেলে তো আমার রাজপুত্রও খাবে নাকি? মানে কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। আরে গাধি বউ আমার, তুমি মা হতে চলেছ আর আমি বাবা। রাজুর মুখে এই কথাটা শুনে আমি যেন বিস্ময়ে তাকিয়ে রইলাম, আর আমার হাতটা আপনা আপনি নিজের পেটের উপরে চলে গেল। অজানা এক মিষ্টি অনুভূতি কাজ করতে লাগলো আমার মাঝে। তারপর অনেক কথা হলো। বাচ্চা হওয়ার আনন্দে আমি ভুলেই গেলাম শ্রাবণের সব কথা। তারপর বাবার বাড়ি দুদিন থেকে চলে আসলাম শ্বশুর বাড়িতে। এর ভেতর রাজুর আচরণ আমায় অনেক ভাবায়। কখনো হয়তো রাজু আমার অনেক কেয়ার করে, আবার কখনো মারধরও করে। কখনো মনে হয় রাজু আমায় অনেক ভালোবাসে, আবার কখনো মনে হয় সবটাই মিথ্যে নাটক মাত্র। এখনও মাঝে মাঝে রাজু আমায় মারধর করে, বাজে ভাষায় গালাগালি করে, আবার কখনো ভালোও বাসে। আমি ঠিক বুঝে উঠতে পারি না ওর ভালোবাসাটা। এইভাবেই কেটে গেল 7টা মাস। এই 7 মাসে আমার অনেক কষ্ট হয়েছে। একদিকে রাজুর খারাপ আচরণ, অন্যদিকে শাশুড়ি ননদের অত্যাচার। তবুও আমি এগুলোর মাঝে নিজেকে মানিয়ে নিয়েছি। ধৈর্যশীল হয়ে সকলের মন জয় করে চলার চেষ্টা করে যাচ্ছি। এই গত 7 মাসের মধ্যে একবারও শ্রাবণের সাথে দেখা বা কথা হয়নি আমার, কিন্তু আমি ওর কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। প্রতিটা সেকেন্ডে ওকে মিস করেছি আমি। ওর মুখে এত বাজে বাজে কথা শোনার পরেও জানি না কেন ওকে এক মুহূর্তের জন্য ঘৃণা করতে পারিনি আমি। যত কিছু হোক, আমার জীবনে প্রথম ভালোবাসা শ্রাবণ। তাকে কি এত সহজে ভোলা যায়? রাজুকে যে আমি ভালোবাসি না তা নয়, কিন্তু আমার মনে শ্রাবণের জায়গাটা এখনও আমি রাজুকে দিতে পারিনি, হয়তো কখনো পারবও না। হঠাৎ আম্মু ফোন করে বলল, আব্বুর শরীর নাকি খুব খারাপ, বিছানা পড়ে গেছে না একদম। আমি অনেক দিন হলো বাড়ি যাই না, তাই আমায় একেবারে বাচ্চা হওয়ার জন্য নিতে আসবে আম্মু। আব্বু আমার তার পাশে দেখতে চেয়েছেন। বিকেলে সকলের কাছে থেকে বিদায় নিয়ে আমি চলে এলাম বাবার বাড়ি। রাজুর খারাপ আচরণের কথা আমি ছাড়া আর কেউ জানে না। আমি বাড়িতে সবাইকে বললাম, রাজু অনেক ভালো হয়ে গেছে, এখন আমায় অনেক ভালোবাসে। আব্বু সত্যিই অনেক অসুস্থ। সকল আত্মীয় স্বজনকে খবর দেওয়া হলো আব্বুকে দেখে যাওয়ার জন্য। বলা তো যায় না কখন কি হয়। একে একে আমাদের সকল আত্মীয় স্বজন এসে আব্বুকে দেখে গেল। কালকে নাকি খালামণি শ্রাবণ ভাই আর সৌমিও আসবে আব্বুকে দেখতে। শ্রাবণের আসার কথা শুনে আমার বুকের মাঝে যেন অজানা এক অনুভূতি হচ্ছে, যে অনুভূতিটা একদম অন্যরকম। কিছুটা রাগ, কিছুটা অভিমান, কিছুটা ভালোবাসা, সব মিলিয়ে একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে আমার মাঝে। আজ বিকেলে খালামণিরা আসবেন, তাই আম্মু সব রান্না করে রেডি করে রাখলেন, ঘর গুছিয়ে রাখলেন। বিকেলবেলা খালামণি আর সৌমি এলো আমাদের বাড়ি। সৌমি এসে আমায় জড়িয়ে ধরলো। তারপর অনেক কথা বললাম আমরা, কিন্তু শ্রাবণকে কোথাও দেখতে পাচ্ছি না। তাই সৌমিকে জিজ্ঞেস করলাম, সৌমি, শ্রাবণ ভাই আসেনি? আসছে আপু, শ্রাবণ ভাইকে আম্মু খালুর জন্য ফল কিনতে পাঠিয়েছেন, একটু পরেই চলে আসবে। তারপর আমরা অন্য সব কথায় মজে গেলাম, কিন্তু আমার চোখ দুটো যেন কারো অপেক্ষায়। প্রায় 2 ঘন্টা পর গেটের নক করার শব্দ শুনে হঠাৎ বুকটা কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম এটাই শ্রাবণ। তাই তাড়াতাড়ি নিজের রুমে এসে দরজা বন্ধ করে বসে রইলাম। কেন জানি না ওর সামনে যেতে আমার কেমন যেন লাগছে। এভাবে অনেকক্ষণ পরে সৌমি এসে আমায় ডাকতে শুরু করলো। বলল, আম্মু আমায় ডাকছে। আমি দরজা খুলে বের হয়ে সৌমিকে নিয়ে সামনে এগোতে লাগলাম, আর আমার হার্টবিটটাও বাড়তে লাগলো দ্বিগুণ গতিতে। তারপর এক সময় পৌঁছে গেলাম সবার সামনে। শ্রাবণ আব্বুর বিছানায় বসে আছে, আমি সেটা আরও চোখে দেখলাম, কিন্তু কিছু বললাম না। তারপর আম্মুকে বললাম, আম্মু আমায় ডাকছো কেন, কি হয়েছে? আম্মু আমার কথার উত্তরে বলল, তোর কি হয়েছে বলতো? তোর খালামণি এসেছে, শ্রাবণ এসেছে, সৌমি এসেছে, আর তুই কিনা ওদের সাথে কথা না বলে ঘরে দরজা দিয়ে বসে কি করছিলি? আম্মুর কথার উত্তরে আমি কি বলবো ভেবে না পেয়ে চট করে বলে ফেললাম, আসলে শরীরটা ভালো লাগছে না, তাই ঘরে শুয়েছিলাম। আমার কথা শুনে কেউ কিছু বলার আগেই আমি সেখান থেকে সৌমিকে নিয়ে বাইরে চলে এলাম। তারপর সৌমিকে নিয়ে ছাদে গেলাম। সৌমি আমায় বলল, আপু তোমার শরীর না ভালো লাগছে না, তাহলে ছাদে এলে কেন? রুমে গিয়ে ঘুমোতে পারতে। আমি সৌমিকে বললাম, না আসলে এখন শুয়ে থাকতে ইচ্ছা করছে না, আর ঘুমও আসবে না, তাই একটু ছাদে বসে থাকলে ভালো লাগবে। তারপর আমি আর সৌমি নানা রকম গল্প করছি। হঠাৎ আমার পেছন থেকে কেউ বলে উঠল, কেমন আছিস বৃষ্টি? কণ্ঠটা আর কারো নয়, আমার চিরচেনা শ্রাবণের কণ্ঠ এটা।
বুকের ভিতরটা যেন কেঁপে উঠল। আমায় চুপ করে থাকতে দেখে শ্রাবণ ভাই আমার সামনে এসে দাঁড়িয়ে আবার বলল, কেমন আছিস রে কালো পেতনি? আমি মুচকে এসে বললাম, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি, আর সুখেও আছি। তোর কি খবর? কেমন আছিস তুই? আছি ভালোই। তা তোর রাজু কোথায় রে? ও তো আমার শ্বশুর বাড়িতেই আছে, আসবে হয়তো কাল পরশু। তো শ্বশুরবাড়ির লোক সবাই তোকে ভালোবাসে তো? আর রাজু এখন কেমন আচরণ করে তোর সাথে? আলহামদুলিল্লাহ, সবাই আমায় অনেক ভালোবাসে। আর রাজু তো আমি বলতেই পাগল, অনেক ভালোবাসে আমায়। ইচ্ছে করে মিথ্যা কথা বললাম, কারণ আমি চাই না আমার কষ্টের ব্যাপারে শ্রাবণ বা আমার বাড়ির কেউ জানুক। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এখন বল, কি হয়েছে? তোর শরীর খারাপ লাগছে বলছিলি যে? না, কিছু না, এমনি ভালো লাগছিল না, তাই ছাদে আসলাম। ও ভালো, আচ্ছা তোরা কথা বল, আমি তাহলে যাই কেমন? কোথায় যাবে এখন শ্রাবণ ভাই? নিচে যাই। এখানে থেকে কি করব? শুধু শুধু তোর আর সৌম্যের মাঝে, তাই নিচে যাই। নিচে যাওয়ার চেয়ে এখানে বসে একটা গান শোনা আমাদের। ভালো লাগছে না? গান শুনলে ভালো লাগতো। এখন গান গাইতে পারবো না রে, সরি, পরে একসময় শোনাবো। এই কথাগুলো বলে শ্রাবণ ভাই হনহনিয়ে নিচে নেমে গেল, যেন আমাদের থেকে কিছু লুকোনোর জন্য এভাবে চলে গেল। তারপর আমি আর সময় কিছুক্ষণ গল্প করে নিচে নেমে এলাম। সন্ধ্যার পর রাজু এলো আমাদের বাসায়। রাজু এসে সকলের সাথে গল্পগুজব করে কাটিয়ে দিল রাত 11টা পর্যন্ত। তারপর আমরা যে যার মতো রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নামাজ পড়ে বাইরে বের হলাম। আম্মু আর খালামণির সাথে কাজে হেল্প করতে গেলাম, কিন্তু তারা আমায় কোনো কাজ করতে দিল না। তাই সমীরকে নিয়ে আবার ছাদে চলে গেলাম। আমরা ছাদে আসার একটু পরে রাজু শ্রাবণ ভাইকে নিয়ে ছাদে এলো। তারপর আমরা চারজন গোল হয়ে বসে গল্প করতে লাগলাম। রাজু এমনভাবে কথা বলছে যে মনে হচ্ছে আমায় অনেক ভালোবাসে। রাজু কখনো গায়ে হাত তোলেনি। আমিও রাজুর সাথে তালে তাল মেলাচ্ছি, কারণ আমি চাই শ্রাবণ দেখুক আমি অনেক সুখে আছি। এভাবে অনেক সময় পার হওয়ার পর আমরা সবাই নিচে নেমে এলাম। তারপর সকালের খাবার শেষ করে সমী আর আমি একসাথে থাকলাম, আর রাজু শ্রাবণ একসাথে থাকলো সারাদিন। সন্ধ্যার পর নামাজ শেষ করে রাজু আমাদের সবাইকে নিয়ে ছাদে গেল। তারপর শ্রাবণ ভাইকে জোর করতে লাগলো গান গাওয়ার জন্য। জোর করার এক পর্যায়ে শ্রাবণ ভাই রাজি হলো। আমাদের থেকে কিছুটা দূরে গিয়ে বসে গান গাইতে লাগলো। তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধুরে, ওই পারে। তোমার আমার দেখা হবে ওই পারে। হৃদয় লেনা দেনা এপারেতে আর হবে না। দেখা হবে, দেখা হবে ওই পারে। তোমার আমার দেখা হবে ওই পারে। গানটা শেষ করলে রাজু বলে উঠল, আরে শালাবাবু, তোমার কণ্ঠটা কিন্তু জটিল। কিন্তু কি হয়েছে বলো তো? তোমার ওই প্রেমিকার খবর কি? বিয়ের দাওয়াত পাচ্ছি কবে? চিন্তা করিয়েন না দুলাভাই, খুব তাড়াতাড়ি দাওয়াত পাবেন, কথা দিলাম। তারপর এশার আজান হলে আমরা সবাই নিচে নেমে এলাম। সবাই নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম।